যে কোনো দেশেই, এমনকি ইউরোপ আমেরিকায়ও যথেষ্ট আলোচনার বিষয় হয়ে থাকে, আর আমাদের দক্ষিণ এশিয়াতে তো থাকেই। আর আমাদের দেশে এক নতুন আলোচনা গত বেশ কয়েক বছর 2000 সালের পর থেকে হচ্ছে, সেটা হচ্ছে আদতে নির্বাচনটা হবে কিনা। নির্বাচন বলতে আমরা বোঝাচ্ছি একটা অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা, সেটাই আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। এবং 2024 সালে যে ডামি নির্বাচন হলো, তার আগে বেশ কয়েক মাস আমরা ভীষণভাবে এই নির্বাচনটা নিয়ে কথা বলেছি। সেই নির্বাচনে ভারত আমেরিকার চাওয়া বা এক্সপেকটেশন বা বিএনপির প্রতি পরামর্শ নিয়ে একটা রিপোর্ট এসছে একটা পত্রিকায়, এবং আগেও ওনার রিপোর্ট নিয়ে কথা বলেছি। জনাব ইনাম আবেদিন, উনি বিএনপির সাথে যথেষ্ট যোগাযোগ থাকা মানুষ, উনি একটা রিপোর্ট করেছেন। সেই রিপোর্টটা নিয়ে একটু কথা বলতে চাই। এবং আমি মনে করি যে কেউ কেউ বলবেন যে নির্বাচন তো হয়ে গেছে, সরকার সব কিছু ম্যানেজ করে ফেলেছে, পুরনো ঘটনাগুলোর কাসুন্দি ঘাটা কেন কাসুন্দি ঘাটতে হবে, বা এই যে পত্রিকাটাও বা কেন এমন রিপোর্ট করছে, এটা সত্য মিথ্যা রিয়েলি ডোন্ট নো। কারণ এখানে অনেকগুলো সূত্র থেকে খবর পাওয়া যায়, অনেকে বলেছেন, এর মধ্যে খুব সম্ভাবনা আছে এগুলো সঠিক তথ্য, আবার হুবহু যেভাবে বলা হচ্ছে সেগুলো হুবহু নাও হতে পারে। কিন্তু আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, যে আমাদের ভবিষ্যৎ গণতান্ত্রিক যে ইতিহাস বা রাজনীতির যে ইতিহাস লেখা হবে, সেখানে এই নির্বাচনের সময় ঠিক কী ঘটেছিল, কিভাবে ঘটেছিল, সিচুয়েশনগুলো, ঘটনাগুলো কীভাবে আনফোল্ডেড হয়েছে, কিভাবে ইনফ্লুয়েন্সড হয়েছে, কারা ইনফ্লুয়েন্স করেছেন, কতটুকু ইনফ্লুয়েন্স করেছেন, কোন রাজনৈতিক দল ঠিক করেছে, কোনটা ভুল করেছে, ভুল করলে কেন ভুল হলো, কিভাবে ভুল হলো, এভাবে নানা রকমভাবে জিনিসগুলো নোট ডাউন করে রাখা দরকার আছে। সে কারণেই আসলে রিপোর্টটা নিয়ে কথা। এখানে এই রিপোর্টের সবচেয়ে বড় সারপ্রাইজিং আমাদের অনেকের কাছে লাগবে, বিএনপিকে যুক্তরাষ্ট্র ভারত নির্বাচনে যেতে বলেছিল। দিস ইজ দ্য হেডলাইন। ইনাম আবেদিন এটার রিপোর্টটা করেছেন। দুজনের চাওয়া দুই রকম ছিল। কি কি চাওয়া ছিল আমি একটু পড়ি। দুজনই চেয়েছে, এই রিপোর্টে বলা হচ্ছে, এখানে বিএনপির বিভিন্ন উচ্চ পর্যায়ের এবং বিশেষ করে যারা ইন্টারন্যাশনাল উইং দেখেন তাদের সাথে কথা বলে এই রিপোর্টটা তৈরি করার চেষ্টা করা হয়েছে। আমেরিকা কি বলেছে আগে সেটা একটু রিপোর্ট থেকে পড়ি। বিএনপি নেতাদের পাশাপাশি রাজনীতি সংশ্লিষ্ট আরও কিছু সূত্র থেকে জানা যায়, নির্বাচনে যাওয়ার বিষয়ে ঢাকায় বিএনপির শীর্ষ পর্যায়ে দুজন নেতার সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ঢাকার প্রতিনিধিরা। তারা নির্বাচনে যাওয়ার পরামর্শ দিয়ে বলেছে, নির্বাচন সুষ্ঠু না হলে নির্বাচনের পর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেবে। এক্ষেত্রে উদাহরণ ছিল কম্বোডিয়া এবং নিকারাগুয়ার ঘটনা। 2021 সালে নভেম্বরে নিকারাগুয়ার কারচুপির নির্বাচনের পর যুক্তরাষ্ট্র দেশটির একটি মন্ত্রণালয় ও 9 জন কর্মকর্তার উপরে নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে যুক্তরাজ্য, কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়নও তখন নিকারাগুয়ার উপরে নিষেধাজ্ঞা দেয়। এরপর নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা শপথ নিলে যুক্তরাষ্ট্র দেশটির উপর আরেক দফা নিষেধাজ্ঞা দেয়। সর্বশেষ 23 সালে জুলাই মাসে প্রধান বিরোধী দলবিহীন ত্রুটিপূর্ণ নির্বাচনের কারণে কম্বোডিয়ার উপরে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এই বাক্যটা খেয়াল করি, আমি আসবো পরে। বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া ডিভিসি দিয়ে চাচ্ছে। এবার ভারতেরটা পড়ি। অন্যদিকে ভারতের পক্ষ থেকে মূলত আসন ভাগাভাগির নির্বাচনের পরামর্শ দেয়া হয়েছিল বলে জানা যায়। বিএনপি স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ একজন সদস্য খবরের কাগজকে জানান, তার নিজের সঙ্গে ভারতের একাধিক কর্মকর্তার আলোচনা হয়েছে। তারা নির্বাচনকে গ্রহণযোগ্য করতে বিএনপিকে অংশ নেওয়ার পরামর্শ দিয়ে বলেছিলেন, সম্মানজনক এবং 100-এর বেশি আসনে তাদের জয়লাভের বিষয়টি নিশ্চিত রয়েছে। তবে 2018 সালের নির্বাচনে আসন সমঝোতার ভিত্তিতে বিএনপি নির্বাচনে অংশ নিয়েও কাঙ্ক্ষিত ফল পায়নি বলে বাংলাদেশের রাজনীতিতে আলোচনা আছে। তারপরে একজন নেতা পরে এটা নিয়ে আলোচনা করেছে, তার মানে এখানে এক নেতা তুলছেন যে 18 সালেও এক ধরনের সমঝোতা ছিল, সেটা মানা হয় নাই। এখন দুই দেশের দুই চাওয়ার কথা বলছি। প্রথম কথা হচ্ছে, ভারত কি এটা চেয়েছিল? আমি এটা বিশ্বাস করতে প্রস্তুত। আমেরিকার আলোচনা আমি একটু পরে আসছি। ভারত এটা চাইতে পারে, খুব সম্ভাবনা আছে, এবং আপনি 100-এর বেশি আসন দেবেন, কারণ একটা নির্বাচনে বিএনপি গেছে এবং সরকার ভালো মেজরিটি নিয়ে 2/3 মেজরিটি সে যদি হাতে রাখতে পারে, তাহলে তো আরামে শেষ থাকতে পারে, সংবিধান সংশোধন করার মতো ক্ষমতা হয়ে যায়, এবং অ্যাপারেন্টলি সেই নির্বাচনটা অ্যাকসেপ্টেড হবে গ্লোবালি, এবং দেশটায় আওয়ামী সরকারের শাসনটা এক ধরনের স্টেবল অবস্থায় আসবে। তারপর ভারত তার স্বার্থ মতো যা করার তা করতে পারবে। এই হচ্ছে তার কথা। এবং যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে, ভারত ভাবতেই পারে তাতে ভারত বিরোধিতা এই পর্যায়ে নাও থাকতে পারে, কারণ দেশের প্রধান বিরোধী দলের নির্বাচনে গেছে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে 100 কি পেত? তাত্ত্বিকভাবে বলছি, যদি রাজি হতো। এখানে এই রিপোর্টেই অবশ্য আছে, জনাব তারেক রহমানের সাথে জেলে থাকা নাকি দুজন নেতা যোগাযোগ করেছেন নির্বাচনে যাওয়ার ব্যাপারে, এবং উনি অত্যন্ত কঠোরভাবে এটার বিরোধিতা করেছেন। আই বিলিভ হি মেড দ্য রাইট ডিসিশন। যাই হোক, সেটাই পরে আসছি। কিন্তু এই 100 জন যদি বিএনপি এই ডিলিংয়ে রাজি হতে পাওয়া যেত, কোনোভাবেই না।
হতেই পারে না। এই যে এখন উপজেলা পরিষদ নির্বাচনের সময় আমরা খেয়াল করছি দলের সভানেত্রীর বক্তব্য স্থানীয় সরকারে মানামানি হচ্ছে না। বাংলাদেশে প্রত্যেকটা নির্বাচনী আসনে, কনস্টিটিউয়েন্সিতে এমপি, ওখানকার জেলা প্রশাসক, ওখানকার এসপি বা থানার ওসি মিলে একটা নেক্সাস তৈরি হয়ে সব কিছু তারা বিরাট কোটি কোটি টাকার ডিলিংয়ের মধ্যে নিজেদের মতো করে নিয়ে নিতেন। যেমন এই আলাপ তো আছে, 18 সালে বিএনপি 7টা সিট পাবে, এটা সর্বোচ্চ পর্যায় থেকে ভাবা হয়নি। আমিও তাই মনে করি আসলে, মানে 7টা সিট বিএনপিকে দিয়ে এই পরিস্থিতি তৈরি করা হবে, এটা আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ের মাথা এত নষ্ট হয়ে যায় নাই। কিন্তু ওই কথা, ওইটা আপনি যে কটাই দিতে চেয়েছেন আপনি দিচ্ছেন, বিএনপি জিতছে, ব্যাপারটা এরকম না, সেটা আপনি পেরে ওঠেন না। সুতরাং বিএনপি ওটা পেরে উঠতো না, নো ওয়ে। ঠিক একইভাবে এখন উপজেলা পরিষদে কেউ যেতে বলছে, গেলেও একই রেজাল্টই হতো। সুতরাং ভারতের এটা চাওয়া হতে পারে, খুব সম্ভাবনা আছে, এবং গিয়ে বিএনপি আবার একটা বড় ডিজাস্টারে পড়তো। এবার 7টা হতো না, 15, 20টা, 25টাই হতো, এবং এই 25টা হতো, এটা নিয়ে একটা ক্রেডিবল ইলেকশনের ন্যারেটিভ তারা নিয়ে আসতো। 7টাকেও লেজিটিমাইজ আওয়ামী লীগ করার চেষ্টা করে, স্বয়ং প্রধানমন্ত্রী সহ, তারা গা লাগায় নাই, তারা এটা করে নাই, ওইটা করে, সেজন্য 7টা পেয়েছে, এসব বলে। আমেরিকারটায় আসি। আমেরিকার এই চাওয়াটা নিয়ে আই ডু হ্যাভ সিরিয়াস প্রবলেম। কারণ হচ্ছে নির্বাচনে গেলে, পার্টিসিপেট করলে, সেখানে অনিয়ম হলে স্যাংশন বা পদক্ষেপ সরকারের বিরুদ্ধে নেবে। এটা নিয়ে আমি বহুবার বলেছি। আমেরিকার বিভিন্ন অফিসিয়ালস তাদের বক্তব্যে, এমনকি আমাদের দেশে আমেরিকান রাষ্ট্রদূত জনাব পিটার হাসও তার বক্তব্যে ক্লিয়ারলি বলেছেন, ইলেকশন মানে পোলিং ডে না, যেদিন ভোট হয় সেদিন ইলেকশন না, ইলেকশন তার বেশ কয়েক মাস আগে থেকে শুরু হয়ে যায়। সুতরাং নির্বাচন পূর্ব কয়েক মাস বিএনপির ওপরে যা যা হয়েছে, এগুলো সব নির্বাচনী প্রসেসের মধ্যে হয়েছে। সুতরাং বিএনপিকে কি পরিস্থিতি তৈরি করা হয়েছে, এমনকি সর্বশেষ যখন ডোনাল্ড লুর চিঠি দলগুলোর হাতে দেয়া হয়েছিল, বিএনপি একটা সংলাপের প্রতি পজিটিভ অ্যাটিটিউডও দেখিয়েছিল, সেটা আওয়ামী লীগ দেখায় নাই। তারা মনোনয়নপত্র প্রত্যাহারের সময় যাওয়ার পর জনাব হাসকে সাক্ষাৎকার দিয়েছে, যদিও সেই মানে ডেটটাও শিফট করার সুযোগ ছিল, কিছুই করা হয় না, এবং আওয়ামী লীগও বরং সেই জায়গায় যায়। সুতরাং বিএনপির জায়গা থেকে এটা ক্লিয়ারলি দেখানো যে আমরা অত্যাচারিত, নিপীড়িত, নিগৃহীত হয়েছি নির্বাচনী প্রসেসের মধ্যে। নাম্বার 2, তাদের সে চেষ্টাও ছিল, কিন্তু তাদেরকে প্ল্যান করে শেষ পর্যন্ত যদি বলি, তারা এই পরিস্থিতি তৈরি করেছে। সুতরাং আমেরিকা সরকারকে স্যাংশন যদি দিতে চাইতো, তাতে বাধা হতো, প্রশ্নই আসে না। এই রিপোর্টে আমি একটা বাক্য মনে রাখতে বলেছিলাম, কম্বোডিয়াতে প্রধান বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করার জন্য স্যাংশন দেওয়া হয়েছে। তো তাহলে তো ওখানে দরকার হয়নি যে প্রধান বিরোধী দল গেল এবং তাকে ওখানে প্রচুর হাঙ্গামা করতে হলো, হাঙ্গামা করার কারণে আপনি স্যাংশন দিয়েছেন। স্যাংশন ঠিক ওই কারণে তো নিতে পেরেছেন। সুতরাং দল হিসাবে বিএনপিকে যে বিভৎস রকম ক্র্যাকডাউন করা হয়েছে, মানে 28 অক্টোবর যা হয়েছে, তারপর থেকে যা হয়েছে, তার আগেও হয়েছে, তারপর থেকে যা হয়েছে, এগুলোকে আমেরিকা স্যাংশন দেওয়ার জন্য যথেষ্ট ছিল না? অবশ্যই যথেষ্ট ছিল, এবং প্রত্যেকটা নির্বাচনী প্রসেসের সময়ের মধ্যে হয়েছে, কিন্তু আমেরিকা সেটা করে নাই। সুতরাং আমেরিকা বিএনপি নির্বাচনে যায় নাই বলে তার হাতে বাহানা বা অজুহাত ছিল না, তার হাতে যুক্তি ছিল না স্যাংশন ইম্পোজ করার জন্য। আই ডোন্ট বাই দিস। এবং আমেরিকা সম্পর্কে যে কথাটা বলা হয়েছে, আমার কাছে সেটা মনে হয় না। রাদার আমেরিকা সম্পর্কে আমরা যে কথাটা মনে করছিলাম, আমেরিকা তার ইন্টেনশন ওয়াজ পজিটিভ। বাংলাদেশে একটা জেনুইন নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক শাসন বা ব্যবস্থা পুনরুত্থান হোক, পুনরুজ্জীবিত হোক, কিন্তু সেটা ভারতের কারণে, ভারতের অত্যন্ত শক্ত ঠ্যাকের কারণে সেখান থেকে আমেরিকাকে সরে আসতে হয়েছে। আমি এখন পর্যন্ত এই ন্যারেটিভটাকে সঠিক মনে করি। সেটা যদি সত্য হয়, তাহলে বিএনপি পার্টিসিপেট করলো এবং তাতে প্রচুর ঝামেলা হয়ে গেল, তারপরও আসলে স্যাংশন দেয়া প্রায় অসম্ভব হতো। বরং তখন ওই যে বললাম, ওই সুবিধাটা হতো, বিএনপি 20-25টা সিট পেয়ে গেলে ভারত সহ সবাই বিরাট মাঠে নেমে যেত। তারা ঠিকমতো প্রস্তুতি নেয় নাই, তারা এই করে নাই, তারা গায়ে লাগায় নাই, ওই করে নাই, এবং সরকার উন্নয়ন করেছে, মানুষ ভালো আছে, এত কার্ড দিয়েছে, এত লোকজনকে টাকা দেয়, এসব তো আমি আমার চারপাশে, মানে আওয়ামী লীগের হালুয়া রুটি খায় না এমন মানুষকেও সরাসরি বলতে শুনেছি নিজ কানে। ওই মেট্রো রেল করে দিয়েছে, ওই ব্রিজ করে দিয়েছে, এসব বলে তারা এটাকে এস্টাবলিশ করে ফেলতো। সুতরাং মাঝখান থেকে ক্ষতি হতো, ওটা স্যাংশন হওয়ার কোনো প্রশ্নই আসতো না। যাই হোক,
আমি বারবার বলছিলাম, আমি এই চ্যানেলে অনেক সময় বলেছি যে বাংলাদেশের এই পলিটিক্যাল হিস্ট্রি, মানে কোনো একটা দিন, আমি জানি না কতদিন আমি চালিয়ে যেতে পারবো, কিন্তু কোনো একটা দিন আমি যে সময় থেকে শুরু করেছি তারপর থেকে ইলেকশন পর্যন্ত মেইন টার্গেট ছিল, এখন ইলেকশনের পরও আসলে যে ঘটনা যা হচ্ছে আমার একটা ভিজুয়াল ডায়েরির মতো, যে কেউ চাইলে এই সময়গুলোতে ঘটনা কীভাবে ঘটেছে, কী হয়েছে সেটার সম্পর্কে একটা ধারণা পাওয়া নিশ্চয়ই যাবে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচন হয়ে গেছে, আমরা ডিফিটেড, ওইটা হয় নাই, সরকার ক্ষমতায় থেকে গেল, আমেরিকার পাত্তা নাই, এই সব কিছু, এসব আর জেনে কী হবে, বলে কী হবে, এগুলো ভাবার চাইতে বলছি একটা দেশের রাজনৈতিক ইতিহাস বর্তমানের না। বর্তমানে সরকারিভাবে ক্ষমতা থেকে যাওয়া আমাদের অনেকের মধ্যে যৌক্তিক কারণে এই ফ্রাস্ট্রেশন আছে, কিন্তু ইতিহাস শেষ হয়ে যায় না, ভবিষ্যতে থেকে যায়। এই ভবিষ্যৎ ইতিহাস থেকে যাওয়ার জন্য, ভবিষ্যতে থেকে যাওয়ার জন্য আমাদের এই ব্যাপারগুলো আলোচনার মধ্যে রাখা উচিত এবং এই আলাপগুলো চালিয়ে যাওয়া উচিত। এবং